সকলকে নমস্কার। আজকে নীলিমা সেনের ৯৮তম জন্মদিনে আমরা তাকে স্মরণ করব পাঠে, গানে। গত ২ বছর আমরা এইভাবে মিলিত হয়েছি এবং সকলে স্বতঃস্ফূর্ত হয়ে আমাদের সঙ্গে যোগদান করেছেন। আজকে যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন তাদের সঙ্গে আমি শুরুতে একটু পরিচয় করিয়ে দিতে চাই। গানে রয়েছেন সোমাদি, সোমা রায়, প্রশান্ত কুমার ঘোষ, প্রশান্তদা, প্রলিপ্ত, পলাশী, সকলকেই আপনারা চেনেন। আর সঙ্গে রয়েছেন তবলায় প্রীতিশ দাস, এসরাজে প্রেমাংশু সেন এবং মন্দিরায় প্রতাপ হাজরা। আমরা আজকের অনুষ্ঠান শুরু করছি।
শ্রীমতী মলিনা রায় তার স্মৃতিচারণে লিখছেন, 1942 সাল, শান্তিনিকেতনে শাশুড়ি স্বামীর সাথে প্রথম সংসার করতে আসা। থাকতাম নিচু বাংলার ছোট একটি বাড়িতে, আর একখানা বাড়ি, তারপরে গুরুপল্লীর প্রান্তে সীমান্তিকা বাড়ি। স্বামী বলে দিলেন, ও বাড়িতে একটি ধার্মিক দম্পতি বাস করেন, আলাপ করলে তোমার ভালো লাগবে, ওরাও তোমাকে দেখলে খুশি হবেন। মেসমশাই ললিতমোহন গুপ্ত বড় বারান্দায় মাদুরে বসে চরকায় সুতো কাটতেন আর ধর্মগ্রন্থ পাঠ করতেন, আর পঙ্কজিনী দেবী রান্নাবান্না ও সংসারের কাজকর্ম নিয়েই ব্যস্ত। তাঁদেরই 5 সন্তানের কনিষ্ঠটি হলো বাচ্চু। আলাপ হতেই তারা আমাকেও তাদের আরেকটি সন্তানের মতো কাছে টেনে নিলেন। আমি রোজ দুপুরে সে বাড়িতে যেতাম আর মাঝে মাঝে তাদের বই পড়ে শোনাতাম। বাচ্চু তখন ছিল দিল্লিতে ছুটিতে দিদির কাছে। যখন ফিরে এলো ওকে দেখলাম। তখন ওর বয়স মাত্র 14 বছর আর আমার 25। অথচ আমাদের সেই অসম বয়সের বন্ধুত্ব চিরকালই মনে থাকবে। ওরা আমাকে বৌদি বলে ডাকত, কারণ সেকালে শান্তিনিকেতনের অধ্যাপকদের স্ত্রী অর্থাৎ আশ্রম বধূদের ছোটরা সবাই বৌদি বলেই সম্বোধন করত। প্রথম থেকেই বাচ্চুর আমি গুণমুগ্ধ। তার অপূর্ব সুন্দর কণ্ঠস্বরে ভক্তিনম্র মুখভার নিয়ে ও যখন গান গাইত, মনে হতো যেন স্বর্গ থেকে সুরের ধারা নেমে এসেছে, চোখে জল আসত। অথচ দেখেছি সে বিষয়ে ও ততটা সচেতন ছিল না।
চক্রবর্তী নীলিমা সেনকে নিয়ে আলোচনা করার সময় তার নিহতচারী শিল্পী সত্তার উপরে বিশেষ আলোকপাত করেছেন। তিনি বলেছেন, 50-এর দশকের মাঝামাঝি থেকে এ বঙ্গে আধুনিক বাংলা গানের যে দাপট আর জনাদর ছিল, মনে আছে তার ধারে কাছে রবীন্দ্রসঙ্গীত ছিল না। শচীন দেব, হেমন্ত, সন্ধ্যা, ধনঞ্জয়, মানবেন্দ্র, শ্যামল, উৎপলা, গীতা দত্ত, সতীনাথ, অখিল বন্ধু, আরতিদের আধুনিক গান ও ছায়াছবির গান সারা দেশের শ্রোতাদের ভরিয়ে রেখেছিল। বেতারের অনুরোধের আসরে সেই সময় এদের গান শুনতে পাওয়া ছিল মধ্যবিত্ত শ্রোতাদের সবচেয়ে বড় বিনোদন। তারপরে পরিবর্তন, একটা ঝাপট আসে। উনিশশো 61 সালে রবীন্দ্র জন্ম শতবর্ষে আধুনিক গানের ভরা ফসলের মাঝখানে রবীন্দ্রসঙ্গীতের সুনিশ্চিত প্রত্যয়ে ভরা আবির্ভাব যেন বালকবীরের বিশ্বজয়ের মতোই বিস্ময়কর ও সম্ভ্রান্ত। তার আগে কি রবীন্দ্রসঙ্গীতের চল ছিল না? ছিল, তবে বড় শীর্ণ, স্বতস্বিনী। সমরেশ চৌধুরী, সুনীল রায়, সুবিনয় রায়, সুধা মুখোপাধ্যায়, রাজেশ্বরী দত্ত, এমনকি চলচ্চিত্রে কানন দেবী, সাইগল বা বিনতা রায়ের রবীন্দ্রগীতির গায়ন কতটা ঢেউ তুলেছিল। কিন্তু 1961 পর একেবারে পর্বান্তর। সুচিত্রা, কণিকা, দেবব্রত, অশোক তরু, সাগর সেন, সুমিত্রা সেন, অর্ঘ্য সেন, ঋতু গুহ, নবপর্যায়ে সুবিনয়, 60 থেকে 80 দশক একেবারে স্মৃতি সুধার ভরা ক্ষেত। এত রকমের উচ্চমানের স্বাতন্ত্র্য চিহ্নিত রবীন্দ্রসঙ্গীত শিল্পী এক ঝাঁকে এর আগে আর আসেনি, পরেও হয়তো আসবে না, এমন পরম লগন। এত সব বিচিত্র একক স্বয়ম্বর শিল্পী সমাবেশের মধ্যে একজনের নাম আমরা উচ্চারণ করিনি, কারণ জনপ্রিয়তার উন্মথিত তরঙ্গ শীর্ষে সে নামটি উঠে আসেনি। অথচ মধ্যদিনের বিজন বাতায়নে একলা বসা সেই গায়িকা বড় মগ্ন আর গভীর, আত্মলীন, স্বতন্ত্র, উদাস। তিনি নীলিমা সেন। রবীন্দ্রগানের গায়িকা রূপে তার সামর্থ্য ও যোগ্যতা বিষয়ে কোনো বিতর্ক ছিল না, অথচ সুচিত্রা কণিকার পর কখনোই তার নাম উঠত না। তার একটা কারণ যত্রতত্ত্ব তার গান শোনা যেত না। সুচিত্রার প্রতিষ্ঠার মূলে কলকাতা, কণিকারও একসময় কলকাতায় যাতায়াত কম ছিল না। তুলনায় নীলিমা প্রধানত আশ্রমিক ও সঙ্গীত ভবনের শিক্ষিকা, শান্তিনিকেতনের বাচ্চবি। এর পেছনে কোনো অভিমান ছিল না, তার জ্ঞান অজ্ঞানের আলো ছায়া আঁকা শৈশব থেকে 68 বছর বয়সে প্রয়াণ পর্যন্ত তিনি আশ্রমবাসিক জীবনে কেবল রবীন্দ্রনাথের গানই গেয়েছেন নিজের জন্য। তার সামান্য কিছু অংশ রেকর্ডবাহিত হয়ে চুঁইয়ে এসে গেছে আমাদের গীতপিপাসু সংগ্রহের সীমানায়। রবীন্দ্রনাথের গান নিয়ে তার কোনো আলাদা পরীক্ষা নিরীক্ষা ছিল না। তিনি বলেছেন, রবীন্দ্রসঙ্গীত আমাদের পরীক্ষা নিরীক্ষার বিষয়, এ কথা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না। তিনি নিজের জীবনে এই নিয়ে যথেষ্টই করে গিয়েছেন। যা পছন্দ হয়েছে তিনি রেখেছেন, যা তিনি উপযুক্ত মনে করেননি তাকে প্রত্যাহার করেছেন। এই মন্তব্য থেকে বোঝা যায় রবীন্দ্রনাথের গানকে তিনি স্বয়ম্ভর প্রকৃতির মতো স্বতঃপূর্ণ বলেই জানতেন। ফুলের গায়ে রং বুলোনোর অপচেষ্টা ছিল না তার, ছিল না নিজস্ব গায়কী গর্বের ধৃষ্টতা, ছিল না সুরবিহারের ঔদ্ধত্য। অথচ ভেতর ভেতর তার গানের লাবণ্য এসে গিয়েছিল, এক রকমের স্বাতন্ত্র্য। সেটা ধরা পড়ে নীলিমা সেনের গান নির্বাচনে। শরৎক্ষেতের কোমল আর্দ্র সুসময়। রবীন্দ্রনাথের শেষ জন্মদিনে তার পায়ের কাছে বসে কিশোরী নীলিমা গেয়েছিলেন গানের ঝর্ণা তলায়। বলতে হবে খুব দ্যোতক গান নির্বাচন। কবিগুরুর গানের ঝর্ণা তলায় নির্জনে তার জীবন পাত্র উপচে পড়েছে।
নীলিমা সেনের গান শুনলে আলাদাভাবে মনে না হয়েই পারে না যে রবীন্দ্রনাথের গান শুনছি নীলিমা সেনের কণ্ঠে। সেই গায়ন স্বাতন্ত্র্য, সেই গীতমগ্নতা বিশেষভাবে ধরা পড়েছিল আবু সঈদ আইয়ুবের কানে। রবীন্দ্রনাথের দুঃখের গানের অতল নোদন তার কণ্ঠে সবচেয়ে অন্তর্দূর, এমন মনে হয় অনেকের। এসবের কারণ কি? কারণ একটাই, রবীন্দ্রনাথের গান তিনি পরিকীর্ণ প্রকৃতিময়তার মধ্যে বসে শিখেছেন, এবং শিখেছেন বিবিধি শৈলজাদার কাছে। খুব ছোটবেলা থেকেই এখানকার গাছপালা, পথঘাট, ফুল, পাখি সব অনায়াসে জড়িয়ে গেছে আমার জীবনের সঙ্গে। সাক্ষাৎকার প্রতিক্ষণ, গানের ভিতর দিয়ে দেখা রবীন্দ্রনাথের বিশ্ব নীলিমা সেনের গানের ভিতর দিয়েই জেনেছিলেন। গান শেখার প্রবল আকাঙ্ক্ষায় পাঠভবনের পাঠ অসম্পূর্ণ রেখে ভর্তি হন সঙ্গীত ভবনে। গুরুদেবের গানের জগৎ তার কাছে কৈশোরকালের অবগুণ্ঠিত হয়। এটা একটি বিচিত্র সমাপতন। শান্তিনিকেতনে এসে পাঠভবনের পাঠ্যক্রম সম্পূর্ণ করে যদি তিনি গানের পাঠ্যক্রমে আসতেন, তবে তার জীবনের ভবিতব্য হতে পারত অন্যরকম। রবীন্দ্রগীতের মগ্ন বিশ্ব তার কাছে হয়তো তেমন করে খুলত না। পাকাপোক্ত বিদ্যাচর্চা, অশেষ বন্দ্যোপাধ্যায়ের কাছে এসরাজের তালিম, ওয়াজেল ওয়ারের কাছে মাঠ সঙ্গীতের দীক্ষা, শৈলজরঞ্জনের শিক্ষানীতি, সঙ্গীত ভবনের সুদীর্ঘ শিক্ষকতার অভিজ্ঞতা, মরমী স্বামীর সুপরামর্শ এবং আশ্রমের পিপাসু শ্রোতাদের দীক্ষিত মনের সামনে গান শোনাবার সুযোগ, এইসব প্রকৃত দিশা নির্দেশ তাকে গড়ে পিঠে নিয়েছে। আনন্দ
অলোকরঞ্জন দাশগুপ্তর সঙ্গে তার ছিল পারিবারিক যোগাযোগ, কিন্তু সেই পারিবারিক যোগাযোগের বাইরেও শ্রী দাশগুপ্ত নীলিমা সেনের শিল্পী হয়ে ওঠার পথটি গভীরভাবে বিশ্লেষণ করেছেন। নীলিমা সেন দীর্ঘদিন আশ্রমেরই নাগরিক থেকে গিয়েছিলেন। সেই নাগরিকতাই তাকে আত্মপরিচয় দিয়েছিল। শান্তিনিকেতনের প্রকৃতির পরিভাষার মধ্যেই তার সত্তা মুক্তিবোধ পেয়েছিল। আরো স্পষ্ট করে বলা যায়, প্রকৃতিতে নয়, রবীন্দ্রনাথের সংজ্ঞায়িত নিসর্গে শানিত হয়েছিল তার সংবেদন। রবীন্দ্রনাথ নানান চিরাচরিত ফুলকে নামান্তরিত করে যে পারিভাষিক সংবেদ বিশ্ব গড়ে দিয়েছিলেন, তারই আশ্রয়ে নীলিমা সেনের পক্ষে বলা সম্ভব হয়েছিল, আমরা রবীন্দ্রনাথের গানের মধ্য দিয়েই কত কিছু চিনেছি। ফুল চিনেছি, ফুলের গন্ধ চিনেছি, পাখির ডাক চিনেছি। তুমি কি জানো, বর্ষার জয় বসন্তে হয়ে যায় মল্লিকা, আর হেমন্তে শীতে তার নাম কুন্দ। কত সহজাত, অপাপবিদ্ধ এই উচ্চারণ, এবং কত অনুশীলিত। তার সহধর্মী অমিয় কুমার সেনের সাহচর্যে তার সেই নিসর্গ বিখ্যা ক্রমশই নিবিড় সাবলীল হয়ে উঠেছিল। অমিয় কুমারের কাছে রবীন্দ্রনাথ ছিলেন প্রধানত প্রকৃতিরই কবি। বস্তুত রবীন্দ্রনাথের শেষ পর্যায়ের কবিতাকেও তিনি কৃত্রিমতার প্রাবল্যের দরুন মেনে নিতে পারেননি। তিনি যে মার্কিন সফরকালে তাঁর স্ত্রীকে ছন্দবদ্ধ গানের বদলে অনাবদ্ধ রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করতে বলেছিলেন, সেই নির্দেশনার ভিতরেও প্রকৃতির স্ফূর্ত প্রভাবমানতার গরজ ছিল। মত্ততার দেশ আমেরিকার তাল সর্বস্ব সঙ্গীত ভাবনায় আধুনিক জীবনের যান্ত্রিকতা অনপনীয়, এরকম ধারণার বশেই অমিয় কুমার তাঁর সহধর্মিণীকে দিয়ে ঢালা সুরের গান করিয়েছিলেন। সেই তথ্যটির ঐতিহাসিকতা এখানে আমাদের কিছুক্ষণের জন্য নিবিষ্ট করে রাখে। আমরা জানি, রবীন্দ্রসঙ্গীতের একটা বড় অংশই টপ্পা থেকে উৎসারিত। যে ইন্দিরা দেবী চৌধুরানীকে মাঝে মাঝে তব দেখা পাই গানকে টপ্পার মুক্তি ছিনিয়ে নিয়ে ছন্দে নিগড়িত করার ফলে অভিযোগের সামিল হতে হয়েছে, তিনি আমাদের একদা বলেছিলেন, রবিকা কোনো বাঁধা ধরা তাল বজায় রাখার মানুষই ছিলেন না। নীলিমা সেন বিবেদের একনিষ্ঠ শিক্ষার্থীদের অন্যতম। রবীন্দ্রসঙ্গীতের ওই নিভৃত ছন্দটি কখনোই অমান্য করেননি।
সুলেখক দেবেশ রায়ের লেখায়। নীলিমা সেন যখন 7-8 বছরের, রবীন্দ্রনাথ তাকে ডাকঘরের অমলের চরিত্রে অভিনয় করাতে চেয়েছিলেন। সে নাটকটি কখনো মঞ্চস্থ হয়নি, 2-1 দিন মহড়া হয়েছিল মাত্র। কিন্তু তার মধ্যে কি রবীন্দ্রনাথ নীলিমার গলায় শুনতে চেয়েছিলেন অমলের গলার স্বগত সুর, যা শুধু নিজের সঙ্গে কথা বলার জন্য বাইরের দিকে ছুটে যেতে চায়। অমলের যা কিছু কথা তার প্রায় অলৌকিকতা। এইখানেই তো যতই নিজের সঙ্গে নিজেকে নিয়ে কথা বলেছি, তার চারপাশ, সেই চারপাশের লোকজন ততই তার সঙ্গে তার ভাষায় কথা বলতে চাইছে। কখনো কখনো মনে হয় এই চারপাশের সঙ্গে, চারপাশের লোকেদের সঙ্গে অমলের একটা বিনিময় ঘটে গেল বুঝি। নীলিমা সেন রবীন্দ্রসঙ্গীতের সেই অমল। একমাত্র তার গায়নে আমাদের মনে পড়ে যায় রবীন্দ্রনাথের গানের একটি উচ্চারণ হতে পারে একেবারেই স্বগতোক্তির মতন। তেমন স্বগতোক্তিতে নীলিমার গলার স্বাভাবিক সুরময় কাজকে মনে হয় কথারই সম্প্রসারণ, মনের কথাই সুরে গাওয়া। নীলিমার গলায় রাগের সামান্য বিস্তারকেও বিস্তার বলে চিনে নেওয়া যায় না। তার গলায় টপ্পার মুক্ত দানার মতো দানাকেও যে আলাদা করে বাঁচতে ইচ্ছে করে না, তার কারণ তিনি তার যে কোনো গানকেই সমতোক্তিতে গাইতে পারেন। তার স্বরে উদাত্ততায় নাটক থাকে না, কারণ তিনি সব স্বরকেই একটা গৌরতা দিতে পারেন। তার গায়নের কোনো সাংগীতিক প্রতিদ্বন্দ্ব প্রকাশ্য থাকে না, কারণ তিনি সব গায়নকেই এক আত্মরিংসদের গায়নে বদলে নিতে পারেন। শারদোৎসব নাটকে উপনন্দের মতোই তার কোনো বিগয়া নেই, তার আছে একাকিত্বের নিরভিমান রিংসদ।
তার গাওয়া সেই বিখ্যাত গানটি এসো এসো ফিরে এসো বধূ হয়ে ফিরে এসো। রবীন্দ্রনাথের এটা একটা জমজমাট গান, কীর্তনের সুরে আর তুল্য উচ্চারণে, ছোট ছোট তানে, ছোট ছোট টপ্পায় এ গান আকুলতার এক মণিহার হয়ে উঠতে পারত নীলিমা সেনের অমন কারুকার্যময় গলায়। কিন্তু তার বদলে সেটা শেষ পর্যন্ত হয়ে যায় এক অন্তঃগুরু উচ্চারণে, ফিরে এসো ফিরে এসো। এই আত্মীময় পুনরাবৃত্তিময় এক প্রায় অসহনীয় সমতোক্তি। গানের পত্রের মধ্যে একটি কৃত্রিমতা আছে। গানের পদে যেরকম কৃত্রিমতা অনেক সময়ই থাকে, সেই কৃত্রিম বন্ধন ছাড়া গানের পদকে বাঁধা যায় না। অনেক সময়ই যারা প্রত্যাবর্তনের জন্য এই আর্জি, তাকে এত সমাসবদ্ধ পদে করুণ কোমল সজল জল দগ্ধ স্নিগ্ধ কান্ত সব সুখ দুঃখ মন্থনন্ধন চিরবাঞ্ছিত চিরসঞ্চিত এইসব সম্বোধন বারবার করতে হয়। অথচ গানের সাংগীতিক নির্ভরতা ওই পদগুলিরই উপর। নীলিমা সেন সেই নির্ভরতাকে বদলান না, কিন্তু তার গলার গুণে বা বলার গুণে প্রাধান্য পেয়ে যায় বারবার ফিরে এসো। এই দুই অক্ষরের দুটি সমাসহীন সরলতম শব্দ, ফিরে এসো।
এই নিমগ্নতার কথাই বিশিষ্ট তাত্ত্বিক অরুণ কুমার বসু রোমন্থন করেছিলেন। একেবারে পাশে বসে নীলিমা সেনের গান কয়েকবার শুনেছি। তার কণ্ঠস্বর সাধারণের তুলনায় একটু কম ভলিউমের। চারিদিক খুব নিস্তব্ধ হলে তবেই তার খালি গলার গান উপভোগ করা যেত বিনা মাইকে। আর যন্ত্রের মাধ্যমে পরিবেশিত হলে সেই কণ্ঠগত ক্ষীণতা আর বোঝা যেত না। তখনই বুদ্ধবাণীর অন্ধকারে কাঁদন জেগে ওঠে, আর তখনই বেদনাতে বাঁশি বাজায় সকল বেলা যে। তার গানের এই গোপন গুণটি সকলে হয়তো বুঝে উঠতে পারে না। নীলিমা খুব একটা পেশাদার শিল্পী ছিলেন না। সর্বশ্রেণীর শ্রোতার মনোরঞ্জনের দায়িত্ব কখনোই তিনি বয়ে বেড়াননি। বহু শ্রোতা পরিবৃত বহু আসরেই তিনি অবশ্যই আমন্ত্রণ পেয়েছেন, সসম্মানে গানও গেয়ে এসেছেন। কিন্তু সেসব সভায় তিনি খুব একটা স্বস্তিবোধ সম্ভবত করতেন না। যেখানে অনুষ্ঠান শেষে দীর্ঘ করতালি ধ্বনি, উপরোধ অনুরোধের তীরন্দাজির দাবি, সেখানে নীলিমা কুণ্ঠিত কণ্ঠ হয়ে পড়তেন। কিন্তু স্বল্প শ্রোতার নিভৃত আয়োজনে তার স্বাভাবিক গীতিপ্রাণতা যেন লুপ্ত পথের সন্ধান পেত। স্তব্ধ বীণার তারে তারে ডুব সাঁতারে যেন সুরের খেলা খেলতে চাইত। গীতিমাল্যের একটি গানে কবি বলেছিলেন, সভায় সবার সামনে গান গাইতে বসলে আমার কণ্ঠে সেথায় সুর কেঁপে যায় ত্রাসনে। নীলিমা অবশ্যই ত্রাসনে সুর কাঁপার শিল্পী ছিলেন না, কিন্তু ওই গানের ভাষার মতোই কি বলতে চাইতেন, তোমার একলা ঘরের নিরালাতে গান গাওয়াতেই আমার আনন্দ, আমার মুক্তি, তাতে আড়াল হতে শোনে বা কেউ না শোনে। বস্তুত নীলিমা সেনের গান আড়াল থেকে শোনার গান। তার স্বগত উচ্চারণের স্নিগ্ধ প্লুত হৃদ্যতা পাশ থেকে শোনায়। নীলিমা সেনের রেকর্ডের সংখ্যা বেশি নয়, কারণ প্রচার মাধ্যমে অথবা পেশাদার জগতে তার সহজ আনাগোনা ছিল না। কদাচিৎ কলকাতার নৃত্যগীত মুখরিত সঙ্গীত সমাগমে তার পদার্পণ ঘটত। নিয়মিত অনুষ্ঠেয় নৃত্যনাট্যগুলিতেও তাকে চিত্রাঙ্গদা, শ্যামা বা অনুরূপ কোনো মুখ্য ভূমিকায় গান গাইতেও শোনা যেত কম। তার একক অনুষ্ঠান হয়েছে নামমাত্র, কিন্তু এইভাবেই তিনি ধীরে ধীরে পেয়েছেন একটি বৃহৎ অনুরাগী মণ্ডলী, যাদের মুগ্ধ শ্রবণে তার গানের আসনটি স্থায়ীভাবে পাতা হয়ে গেছে।
সেন রবীন্দ্রসঙ্গীতের জগতে সতীর্থ। দুই শিল্পীর মধ্যে ছিল নিবিড় পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক। তাই সুবিনয় রায়ের নীলিমা সেনের গায়কীর সম্বন্ধে সুচিন্তিত মতামত পাঠক দর্শকের কাছে নতুন দিগন্ত উন্মোচন করে। তিনি লিখেছেন, নীলিমার গানের কথা বলতে গেলে যে কথাটা আগেই মনে হয় সেটা হলো অনুভূতি। এক দুর্লভ অনুভূতি ছিল ওর গানে। আমি লক্ষ্য করেছি রবীন্দ্রসঙ্গীতের টেকনিকের দিকটা ওকে বেশি স্পর্শ করত না। গানের অন্তর্নিহিত অনুভূতিকে যথার্থভাবে প্রকাশ করার দিকেই ওর বেশি নজর ছিল। রবীন্দ্রনাথের গানের টেকনিকের ঊর্ধ্বে কিছু আছে কিনা সেই ব্যাপারে ওর সবসময় একটা অনুসন্ধান থাকত। ছাত্রছাত্রীদের গান শেখাবার সময়ও সেই দিকে তাদের দৃষ্টি আকর্ষণ করত। তাদের বলতো যে গানের টেকনিক, তাল, লয় ইত্যাদি নিশ্চয়ই শিখবে, কিন্তু গুরুদেবের গানের সব থেকে বড় জিনিস যেটা, সেটা হলো অনুভূতি। সেইটা ধরবার চেষ্টা করবে এবং এর জন্যে গুরুদেবকে জানবার ও বুঝবার চেষ্টা করবে। আমার সঙ্গেও সে এই বিষয়ে বিভিন্ন সময় আলোচনা করেছে। চিরকাল সে তার নিজের চিন্তা ভাবনাকে অনুসরণ করে গেছে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে গেছে তার অনুভূতির ঐশ্বর্য, যার সন্ধান সে পেয়েছিল যথার্থ সঙ্গীত সাধনার মধ্যে দিয়ে। তার মৃত্যুতে রবীন্দ্রসঙ্গীত জগতের যে লস হয়েছে সেটা এক কথায় গভীর অনুভূতির লস। এখনকার গাইয়েদের মধ্যে এই জিনিস খুঁজে পাই না। পূজা পর্যায়ের গান বা যেসব গানে আধ্যাত্মিকতা বেশি, অথবা প্রেম পর্যায়ের যেসব গানে ডেপথ আছে, ওর সেই সব গানের পরিবেশনে একটা গ্রেটনেস পাই। আছে দুঃখ, আছে মৃত্যুর অসাধারণ পরিবেশন শুনেছি তার গলায়। যদি প্রেম দিলে না প্রাণে বা হৃদয় আমার প্রকাশ হলোর মতো গান, যেগুলির মধ্যে একটা কসমিক ব্যাপার আছে, এইসব গানও সে অসাধারণ গাইত। বিশেষ করে ভানুসিংহ ঠাকুরের পদাবলীর গান তার গলায় যেরকম শুনেছি সেরকম দ্বিতীয় কারো গলায় শুনিনি। নীলিমার মতন যথাযথ আবেগ দিয়ে এই গান আর কাউকে প্রেজেন্ট করতে শুনিনি। ওর গানের নির্বাচনের ব্যাপারেও অনুভূতির বিষয়টা কাজ করত। যেসব গানে অনুভূতির গভীরতা আছে, মূলত সেই সব গানই ও গাইত এবং অতুলনীয় তার সেই সব গানের পরিবেশন। নীলিমার গানের যে অনুভূতির কথা বললাম, আমার মনে হয় সেটা সম্ভব হয়েছে শান্তিনিকেতনের আশ্রম জীবনের সঙ্গে ও একেবারে মিশে গিয়েছিল বলে। নীলিমার মতো সংবেদনশীল মানুষের গানে কবির সান্নিধ্য এবং আশ্রমের জীবন একটা আলাদা মাত্রা যোগ করেছিল।
সকলকে অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের অনুষ্ঠানের মূল পর্বের শেষে উপস্থিত হয়েছি। আজকে গানে পাঠে যে নিবিড় অনুভূতির কথা উঠে এলো, আমরা সম্ভবত নীলিমা সেনকে সবাই সেভাবেই মনে রাখি। যে দিকটা উঠে আসেনি তার স্নেহভরা আটপৌরে চরিত্রের কথা। শ্রী কল্যাণ বসু তার স্মৃতিচারণে বলেছেন যে উডল্যান্ডসের রোগশয্যায় শুয়ে শুয়ে তার সঙ্গে রবীন্দ্রসঙ্গীতের গায়কী নিয়ে যেমন আলোচনা করছেন, তেমন আক্ষেপ করছেন যে মুড়িঘণ্ট রেঁধে আর খাওয়ানো হলো না। তাই তার জন্মদিনে আজকে আমরা খুব সামান্য একটু আহার্যের আয়োজন করতে পেরেছি। আপনারা অনুষ্ঠান শেষে সবাই একটু খেয়ে যাবেন, সঙ্গে করে নিয়ে যাবেন। আর আমরা অনুষ্ঠান শেষ করব নীলিমা সেনের সম্ভবত প্রথম রেকর্ড হওয়া একটি গান বাজিয়ে। ভারত কোম্পানি থেকে 1944 সালে রেকর্ড হওয়া আমার দোসর যে জন। তখন তো নীলিমা সেন নামে পরিচিত ছিলেন না, ছিলেন নীলিমা গুপ্তর নামে। আর সেই গানটি বাজিয়ে আজকে আমরা অনুষ্ঠান শেষ করব। সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে এই সন্ধ্যায় উপস্থিত থাকার জন্য।